নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2025 সালের জিওগ্রাফি সাজেশন নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2025 সালের জিওগ্রাফি সাজেশন। তো দেখো, জিওগ্রাফিতে তোমাদের কিন্তু এমসি কিউব, ঠিক আছে, এবং এসএ কিউব সব মিলিয়ে এমসি কিউব, এসএ কিউব, ঠিক আছে, সব মিলিয়ে থাকবে 35 এবং তার সঙ্গে বড় প্রশ্ন 5টা করতে হবে। 7 নম্বর করে থাকবে 5 7 35। 35 আর 35 কত হচ্ছে? 70 হচ্ছে। আর বাকি 30 নম্বরে প্রজেক্ট, ঠিক আছে, প্র্যাকটিক্যাল থাকবে। সব মিলে হচ্ছে 70, আর এদিকে 30 থাকছে 100। তো আজকে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো যেগুলো ইম্পর্ট্যান্ট আছে। প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের পরিচয় দাও, পর্যায়ন কাকে বলে? ওকে। 2 নম্বরের প্রশ্ন, কাস্ট অঞ্চলের ভৌমজলের ক্ষয়কার্যের। তো দেখো, কাস্ট অঞ্চলটা পড়তে হবে না, ঠিক আছে, কাস্ট অঞ্চলটা কিন্তু পড়তে হবে না, কারণ এটা কিন্তু পরীক্ষায় কিন্তু দিয়ে দিয়েছে। ওকে। 3 নম্বরের প্রশ্ন, ফিয়র্ড উপকূল ও রিয়া উপকূলের মধ্যে পার্থক্য লেখো। সোয়াশ ও ব্যাকওয়াশের মধ্যে পার্থক্য লেখো। সোয়াশ ও ব্যাকওয়াশের মধ্যে কী আছে? পার্থক্য লেখো। ওকে। তারপরে কি বলেছে? 4 দাগের প্রশ্ন, প্রবাল প্রাচীরের গঠনের অনুকূল অবস্থা ব্যাখ্যা করো। ঠিক আছে, টাম্বেলো কাকে বলে? পরের প্রশ্ন কি বলেছে? আমাদের 5 দাগের প্রশ্ন, সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান 4টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। বুঝতে পারছো আমি কি বলছি? সামুদ্রিক ক্ষয়কার্যে গঠিত প্রধান 4টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। তার সঙ্গে কেসে টাম্বেলো কাকে বলে? কেন্দ্রমুখী নদী নকশা কাকে বলে, বা বলতে কি বোঝো? তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো, যখন পরীক্ষা কিন্তু সামনে থাকবে, ফাইনাল পরীক্ষার সামনে কিন্তু এই সাজেশানটাকে একটু কাটছাট করব, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। পরের প্রশ্ন কি বলেছে? 5 দাগে, সামুদ্রিক ক্ষয়কার্যে গঠিত প্রধান 4টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা দাও। টাম্বেলো কাকে বলে? কেন্দ্রমুখী নদী নকশা বলতে কি বোঝো? ওকে। 6 দাগের প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি, বৈশিষ্ট্য, উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো। সমুদ্র মঞ্চ কাকে বলে? উৎপত্তি ও বৈশিষ্ট্য, উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো। সমুদ্র মঞ্চ কাকে বলে? পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, কাস্ট ভূমিরূপের বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে লেখো। সংক্ষেপে আলোচনা করো। কী বলেছে? নগ্নি ভবন বলতে কী বোঝো? অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা মধ্যে পার্থক্য এবং সংজ্ঞা। ওকে। অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার মধ্যে পার্থক্য এবং সংজ্ঞা। তো দেখো, যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে। আমি বলতে পারি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর ভিতর থেকে এটাও দেখে যাবে, এখান থেকে এমসিকিউ দেওয়ার চান্স আছে। এই যে কাস্ট ভূমিরূপটা কিন্তু 2025 সালে দিয়েছে, এটা না পড়লেও চলবে, জাস্ট এখান থেকে এমসিকিউগুলো ভালো করে একটু দেখে যাবে। ওকে। তো দেখো, ক্ষয়চক্র 2য় অধ্যায়, এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? 1 দাগে, ডেভিজের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। ডেভিজের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। ক্ষয়চক্রের বাধা বলতে কী বোঝো? ওকে, কী বলছো বুঝতে পারছো? 2 দাগের প্রশ্ন, ডেভিজের মরু ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো? এটি ক প্রকার ও কী কী? পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। তো দেখো, এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। তার সঙ্গে তোমাদের এইটা কাস্ট ভূমিরূপ, ঠিক আছে, প্রবাল প্রাচীর, সামুদ্রিক ক্ষয়কার্য, ওকে, আর তার সঙ্গে রিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল, ঠিক আছে, রিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো কী বলছে? এগুলো সব গুরুত্বপূর্ণ। আর এদিকে কিন্তু এই ক্ষয়চক্রটা, এই দুটো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্ন। ওকে। তো দেখো, 3য় অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছি, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর আলোচনা করো। চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। পূর্ববর্তী নদী কাকে বলে উদাহরণ দাও। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। ওকে। তো দেখো, আমাদের মৃত্তিকা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? 1 দাগের প্রশ্ন, অ্যালিভিয়েশন ও ইলিভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো এবং কাকে বলে। পেডোকাল ও পেডালফারও মধ্যে পার্থক্য, মানে পেডোকাল মৃত্তিকা, পেডালফার মৃত্তিকা,
এই ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য এবং কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 2 দাগের প্রশ্ন, আঞ্চলিক আঞ্চলিক, ঠিক আছে, আঞ্চলিক মাটির বৈশিষ্ট্য লেখো। কী বলছে বুঝতে পারছো? আঞ্চলিক ও আঞ্চলিক এবং এই মাটির কী আছে বৈশিষ্ট্য লেখো, এবং তার সঙ্গে কিন্তু পরিণত ও অপরিণত মাটির পার্থক্য কী। কিন্তু এই যে 1 দাগের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে 3 দাগের প্রশ্নটা ইম্পর্টেন্ট। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে 3 দাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 4 দাগের প্রশ্ন, মৃত্তিকার উর্বরতা নিয়ন্ত্রকগুলির সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, তার সঙ্গে ভালো করে পড়বে 5 দাগে, মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? ওকে, তো দেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 1 নম্বরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো। গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো। ওজোন স্তরের অবক্ষয়ের, তো দেখো কি বলছে, ওজোন স্তর অবক্ষয়ের ফলাফল আলোচনা করো। তারপরে 2 দাগের প্রশ্ন, ঘূর্ণপাত ও ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো তারপরে কি বলেছে, ব্যারোট্রফিক ও ব্যারোক্লিনিক অবস্থা বলতে কি বোঝো? 3 দাগে, ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্ন কি বলেছে, বায়ুপ্রবাহের ত্রিকোষ মডেল চিত্রসহ ব্যাখ্যা করো। মৌসুমী বায়ুর উপর জেট স্ট্রিমের প্রভাব লেখো। কি বলছে বুঝতে পারছো? বায়ুপ্রবাহের ত্রিকোষ মডেল চিত্রসহ ব্যাখ্যা করো। মৌসুমী বায়ুর উপর জেট স্ট্রিমের প্রভাব লেখো। পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবন চক্রটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এবং রসবি তরঙ্গ কী? 7 দাগের প্রশ্ন কি বলেছে, না 6 দাগের প্রশ্নটা বাকি আছে। তাপমাত্রার চাহিদা অনুসারে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করো। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আমাদের 7 দাগের প্রশ্ন কি বলেছে, জলজ উদ্ভিদের শ্রেণী বিভাগ করো। হ্যালোফাইট ও বা লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন 8 দাগে, ওজোন স্তর বিনাশের কারণ বর্ণনা করো। জঙ্গল উদ্ভিদের শ্রেণী বিভাগ করো। 9 দাগে, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো 6ষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। জিনগত ও প্রজাতিগত বস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কী বোঝো? জিনগত প্রজাতিগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কী বোঝো? 2 দাগে, জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণগুলি লেখো। জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণগুলি লেখো। তার সঙ্গে কি পড়বে, আলফা বিটা গামা বৈচিত্র্য কাকে বলে, পুরো ডিটেলস এটা পড়বে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 দাগ 2 দাগ মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। মাত্র 3টে প্রশ্ন দেওয়া আছে। 3 দাগের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের অন্তঃক্ষেত্রীয় মানে যাকে বলে ইনসিটু ও বহিঃক্ষেত্রীয় বলতে বোঝানো হচ্ছে এক্সিটু কৌশল বা পদ্ধতিগুলি উল্লেখ করো। জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল বলতে কী বোঝায়? লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। কি বলছি, লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখো এই 3টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের 7ম অধ্যায়, দুর্যোগ ও বিপর্যয়। 1 দাগের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। হড়পা বান বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় বিপর্যয়গুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণগুলি কি? কেরলে সাম্প্রতিক বন্যার 2টি কারণ লেখো এবং নির্দেশ করো। বন্যাকে দেখো কি বলেছে, বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন? তো দেখো এই যে 2টো প্রশ্ন দেখে যাবে। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন বেশি আসে না, ঠিক আছে? সব শর্ট প্রশ্ন টাইপের মতন আসে, বুঝতে পারে, মানে 5+2+ বা 5+1+1 এরকম টাইপের আসে।
এখান থেকে কিছু লেজুর হিসাবে দিয়ে দেয় অষ্টম অধ্যায়। অর্থনৈতিক কার্যকরণ কৃষিকাজ। এক থেকে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 3টি কুফল আলোচনা করো। তো দেখো, সবুজ বিপ্লব, নীল বিপ্লব, ঠিক আছে, এবং শ্বেত বিপ্লব, 3টি বিপ্লবই একটু পড়ে যাবে তোমরা ভালো করে। ইক্ষু উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সমস্যাগুলি লেখো। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সমস্যাগুলি লেখো। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? 3 দাগে শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। কি বলছে বুঝতে পারছো? শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। পরে প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নীল বিপ্লব বলতে কী বোঝো? ভারতের শ্বেত বিপ্লবের ফলাফল বর্ণনা করো। ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয় কেন? 5 দাগের প্রশ্ন, ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। শ্রীলঙ্কার চা চাষের উন্নতির কারণ কি? তো দেখো, 6 দাগের প্রশ্ন কি বলেছে? ভারতের ডাল ও সয়াবিন উৎপাদনে রাজ্যগুলির নাম লেখো। কি আছে? ভারতের ডাল ও সয়াবিন উৎপাদনের রাজ্যগুলির নাম লেখো। উদ্যান কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। নিবিড় কৃষির মাথাপিছু উৎপাদন কম কেন? তো দেখো, এবার দেখো শিল্প থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি একটু দেখে নাও তোমরা। শিল্প থেকে যে প্রশ্নগুলো দিয়েছি 2025 সালের জন্য। 1 দাগে ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্প বিকাশের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? 2 দাগে ব্রাজিলের রবার শিল্পগুলি গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ঠিক আছে, এবং তার সঙ্গে ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? দ্রব্যসূচক কী? 3 দাগের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন বলেছে ভারতের কার্পাস বয়ন শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। ভারতে খাদ্য প্রক্রিয়া শিল্পের উন্নতির কারণ কী? ভারতে মোটর গাড়ি শিল্পের দ্রুত উন্নতি লাভের কারণগুলি কী কী? ঠিক আছে, এবং পরের প্রশ্ন কী আছে? 4 দাগের প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। ভারতের রেডিমেড শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 5 দাগের প্রশ্ন, জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণ কী? পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন কী বলেছে? আগস্ট ল্যাশের মুনাফা সর্বাধিকরণ তত্ত্বটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতে পাট শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। তো দেখো, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থনৈতিক কার্যবলীর শ্রেণীবিভাগ করো। কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যবলীর পার্থক্য লেখো। তো দেখো, এখানে কি বলেছে যে অর্থনৈতিক কার্যবলীর শ্রেণীবিভাগ করো। কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যবলীর পার্থক্য লেখো। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 2 দাগের প্রশ্ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কী কী? শিপিং লাইন ও শিপিং লেন কী কী? 3 দাগের প্রশ্ন, সুয়েজ খাল ও পানামা খালের মধ্যে পার্থক্য লেখো। WTO এর উদ্দেশ্য কার্যবলী লেখো। তো দেখো, সুয়েজ খাল পানামা খালটা অতটা পরীক্ষায় দেয় না, জাস্ট তোমরা দেখে যাবে। ওকে, জনসংখ্যা জনবসতি কি বলেছে? ফার্স্ট প্রশ্ন কি আছে? জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে, এবং বয়নশিল্প অনুপাতের গুরুত্ব আলোচনা করো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো 3 ধরনের শহরের নাম লেখো। পরের প্রশ্ন কী বলেছে আমাদের? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। হ্যালো, 2 দাগের প্রশ্ন, জনাকীর্ণতা ও জনস্বল্পতা সংজ্ঞা দাও। ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখো। ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির শ্রেণীবিভাগ উল্লেখ করো। ওকে, 4 দাগে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। 5 দাগের প্রশ্ন, গ্রামীণ ও পৌরবসতির মধ্যে পার্থক্য লেখো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। 6 দাগে মামফোর্ড কৃত্র
পৌরবসতির শ্রেণীবিভাগ উল্লেখ করো, অর্থাৎ পৌরবসতির শ্রেণীবিভাগ উল্লেখ করো। গ্রামীণ বসতির কর্মধারার ভিত্তিক, দেখো কি বলেছে, গ্রামীণ বসতির কর্মধারা ভিত্তিক শ্রেণীবিভাগ করো। 7 দাগে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। ভারতের আদমশুমারি অনুযায়ী মহানগরের সংজ্ঞা দাও। 8 দাগে ভারতের পরিকল্পনা অঞ্চলের কী বলেছে স্তরক্রম আলোচনা করো এবং গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। প্রথম প্রশ্ন, পরিকল্পনা ও অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। পরিকল্পনা অঞ্চল গড়ে তোলার উদ্দেশ্যগুলি কী কী? পরের প্রশ্ন 2 দাগের, বৃহৎ মাঝারি ও শুষ্ক পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো। বাহ্যিক ও ক্রিয়ামূলক অঞ্চল বলতে কী বোঝায়? 3 দাগে, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণগুলি লেখো। বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। 4 দাগে, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। কলকাতার পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। তো দেখো যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এটা আমাদের সাজেশান আছে, এরপরে ফাইনাল আরেকটা সাজেশান দেওয়া হবে একদম পরীক্ষার ঠিক 2 মাস আগে, একদম ফাইনাল সাজেশান, এবং খুবই কম দেবো, আমি বলে দেবো মাত্র গুটি কয়েক প্রশ্ন, সেখান থেকে তোমাদের কমন চলে আসবে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আশা করি যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।